ভেবেছিল বিধান অনেকটাই বলে দিয়েছে, কভার করে দিয়েছে, কিন্তু আসলে সব কথা বলার আগে একটা মানুষকে স্মরণ না করলে হয় না। কারণ আমি এই বারামণি বিধানসভায় যখন প্রথম এসেছিলাম, যার সঙ্গে পরিচয় হয়েছিল ফার্স্ট মানিক উপাধ্যায়, তার অমর আত্মার শান্তি কামনা করি, তাকে স্মরণ করি, তিনি ভালো থাকুন। তার আশীর্বাদ নিয়ে আমাদের যে বারামণি বিধানসভার কাজকর্ম খুব ভালো চলছে এবং আমরা আরো এগিয়ে যাব বিশ্বাস করি। আসলে বিধানের কথাগুলো বললো, আমি কিন্তু অন্য কথা বলবো। আমার বিশ্বাস যে বারামণি বিধানসভা মানে শুধু বারামণি নয়, সালানপুরকে নিয়ে বিধানসভা। একটা সময় সালানপুর যেটা বিধান বলছিল যে আমাদের একটা জেলা পরিষদ মেম্বার যেত, সেটা সালানপুর থেকে যেত, একটা পঞ্চায়েত সমিতি আমরা পেতাম, সেটা সালানপুর পেতাম। তো সেই সালানপুরে কি হলো যে আমরা 5টা পঞ্চায়েত আমরা পিছিয়ে আছি, খুব বেশি মার্জিন নয়, কিন্তু পিছিয়ে আছে। আসলে মানে আপনাদের এখানে চিন্তা করতে হবে যে এবারে নির্বাচন কিন্তু অন্য রকমের নির্বাচন। আপনারা যে নির্বাচন দেখেছেন যে আমরা ভোট করতাম, আমরা লাইনে দাঁড়িয়ে ভোট করেছি, আমরা দাপিয়ে ভোট করেছি বলতে পারেন, কিন্তু এবারে বিধানসভা কিন্তু কাগুজে বিধানসভা হতে চলেছে। আপনারাও দেখেছেন যে যাদের ঢাল নেই, তলোয়ার নেই, লোক নেই, বুথে বসার লোক নেই, তারাও কিন্তু 5টা অঞ্চলে এগিয়ে আছে, আমি জানি। তো সুতরাং লড়াইটা কিন্তু একটা এবারে জায়গায় নিয়ে যেতে হবে। এবারে এই জন্য বলছে অন্যরকমের বিধানসভা। আপনারা দেখেছেন 2021 আমরা খুব সামনে থেকে দেখেছি যে ষড়যন্ত্র কাকে বলে। 2000 বিধানসভায় আমরা দেখেছি যে কিভাবে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট পুরো তার সরকারি ক্ষমতাকে নিয়ে বাংলা দখল করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে পর্যদুস্ত করে। তারা কিভাবে প্রশাসনকে কাজে লাগিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে ভোট কিনতে চলে আসে। এবারও কিন্তু এটা হবে, এবার আরো প্রকট ভাবে হবে। কারণ এরা, আপনাদেরকে বলি একটা কথা, এরা দুর্গাপুরে ওয়েবেল বলে আমাদের একটা বিল্ডিং আছে, গভর্নমেন্টের বিল্ডিং, সেই বিল্ডিং ওরা অলরেডি কোন কোম্পানির নামে 2টো ফ্লোর নিয়ে নিয়েছে, আর সেখানে 200-250 বেশি ছেলেকে কম্পিউটার নিয়ে বসিয়ে দিয়েছে। তাদের কাজ হলো আমাদের পশ্চিম বর্ধমানের প্রতিটা বিধানসভা, প্রতিটা ব্লক, প্রতিটা অঞ্চল, এবং প্রতিটা বুথের প্রতি নজর দেওয়া। তো আপনারা তো জানেন যে ভোটার লিস্টে এরা কারচুপি করার চেষ্টা করছে। এরা প্রথম চেষ্টা করছে আমাদেরকে ভোটার লিস্টে হারাবে বলে। তার জন্য আপনারা দেখেছেন, শুনেছেন নিশ্চয়ই। আপনারা বলুন না, এখানে যে আছেন, যে আপনারা তো এখানে যারা আছেন তারা প্রত্যেক রাজনৈতিক কর্মী, রাজনীতির খবর রাখেন। আপনারা কেউ ভেবেছিলেন যে দিল্লিতে আপ হেরে যেতে পারে? দিল্লিতে ঝাঁটা ছাপ নিয়ে আপ বিজেপিকে দুবার ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে বিদায় করেছে, মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় করে। তো সেই আপকে কিন্তু দিল্লিতে গোহারা করে হারিয়ে দিয়েছে বিজেপি। কি করে জানেন? এবারে অনলাইন ভোটিং হয়েছে, অনলাইন ভোটার লিস্টে নাম তোলা যায়। এরা বলিস কি বিহার, ইউপি, ছত্তিশগড় থেকে, হরিয়ানা থেকে, যেগুলো দিল্লির আশেপাশে জায়গা, সেসব জায়গা থেকে প্রচুর ফলস ভোটার, যারা আরএসএস এর কর্মী, তাদের নামগুলোকে ইনক্লুড করে দিয়েছে ভোটার লিস্টে। তো কেজরিওয়ালজি ওখানকার যিনি এমএলএ, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, তার বিধানসভা 39,000 বাইরের ভোটারকে ইনক্লুড করে দিয়ে, ইনজেক্ট করে দিয়ে, সেখানে কেজরিওয়ালজির মতো লোকটা হারিয়ে দিয়েছে। কিন্তু আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেন না, বাংলার মাটি দুর্জয় ঘাটি, যেটা এরকম দিল্লি। বাংলার মাটি এরকম মাটি। মমতা বন্দ্যোপাধ্যায় হাওয়া বুঝতে পারেন, গন্ধ দিয়ে হাওয়া বুঝতে পারেন যে কে কি করতে চাইছে। তাই তো মমতা বন্দ্যোপাধ্যায় সবার আগে, ভারতবর্ষ সবাই চিন্তা করার আগেই তিনি বলে দিলেন যে বাংলাতে এরা বহুত ফলস ভোটার ঢোকাবার চেষ্টা করবে। আমরা তো অনেক পরে খবর পেলাম যে এরা ওয়েবেলের ইয়ে নিয়ে লোক বসিয়ে এরা ভোটার লিস্টে কারচুপি করে, একটা ষড়যন্ত্র। তো আমাদেরকে প্রথম কাজ হলো ভোটার লিস্টে করা। ভোটার লিস্টে কাজ করা মানে আমি জানি আপনাদের BLO 1, BLO 2 সব এসছেন। তো এখানে আপনাদের ব্লকের ভোটার লিস্টটা কে, BLO 2 কে?
কে তিনি কে? বিআরএস ব্লকের সুপারভাইজার। দাদা আপনাকে কিন্তু সবচেয়ে সিনসিয়ার হতে হবে। এই লড়াইয়ে প্রধান পুরোহিত আপনি বিধানের চেয়েও গুরুত্বপূর্ণ। আপনাদের তো ব্লক অফিস হয়েছে, সেই ব্লক অফিসে আপনাকে প্রতিদিন বসতে হবে, কম্পিউটারে বসতে হবে, প্রতিটি বুথের উপর প্রতিটি বুথের উপর নজর রাখতে হবে। কারণ ভোটের 5 দিন আগে পর্যন্ত নতুন ভোটার ইনক্লুড করা যাবে। এরা নতুন ভোটার ইনক্লুড করে দেবে, পুলিশ প্রশাসন এদের হাতে চলে যাবে ভোটার কার্ড নিয়ে। বা এখন তো অনেক 5টা না 7টা আছে যেগুলো নিয়ে ভোটার লিস্টে নাম ঢুকিয়ে ভোট দিতে পারে। হঠাৎ আছেন না লোক আপনার পাশে দাঁড়িয়েছে। এছাড়াও এরা যেটা করতে পারে সেটা হলো যে এরা আপনাদের নামগুলোকে এদিক ওদিক করে দিতে পারে। এর নামটা কমপ্লেন করে দিয়ে একে ভোটার লিস্টে বন্ধ করে দিল। আপনি দেখলেন আপনার ভোটার লিস্টের নামটা কাটাকুটি আছে, আপনি ভোট দিতে পারলেন। এটা একটা লড়াই। আর দ্বিতীয় লড়াই যেটা হলো সেটা হলো এই 17 সালে যেদিন ইলেকশন হলো আপনাদের মনে আছে? হ্যাঁ, 17 সালে রেজাল্ট বেরোলো যখন, তখন হঠাৎ বিরাট হাল্লা, সবাই চিৎকার করছে বিধান দা এগিয়ে আছে, বিধান দা এগিয়ে আছে, বিধান দা এগিয়ে আছে। আমি বলে বিধান দা এগিয়ে আছে, তারপর দেখুন বিধান দা এগিয়ে নেই, নরেন দা এগিয়ে আছে। কারণ আমি 1,07,000 ভোটে মার্জিন দিয়েছি, বিধান দা 75,000 মার্জিন। হ্যাঁ, তবে আমি কিন্তু বিধায়ক হিসেবে বলে যাচ্ছি যে এবারের লড়াই কিন্তু ওয়ান হবার লড়াই। মানে আমাকে হারাতে হবে, আমাকে টপকে বারাবণী বিধানসভাকে এবারে 2026-এর লড়াইয়ে 1 নম্বর হতে হবে। জেলা সভাপতি হিসেবে আবেদন করে গেলাম। চুপচাপ কেন ভাবছেন? আরে পারবেন আপনারা পারবেন। বিধান কি বলে গেল আমি জানি না। আমার দৃঢ় বিশ্বাস যে সালানপুর জেগে যাবে, সালানপুর এগিয়ে যাবে। দেখুন আপনাদের HCL যেটা অঞ্চল, হ্যাঁ, হিন্দুস্তান কেবলস, সেখানে 182 ভোটে আপনারা এগিয়ে আছেন। এখানে টিএমসি পেয়েছে এর 2টো বুথে 386 পেয়েছে টিএমসি, বিজেপি পেয়েছে 204, 182 ভোটের ডিফারেন্স। আর সিপিএম আর ন্যাশনাল কংগ্রেস পেয়েছে 25টা ভোট। এখানে অন্তত আপনাকে 500 ভোট প্লাস করতে হবে। HCL-টা কে দেখে? হিন্দুস্তান কেবলস। হ্যাঁ, 2টো মাত্র বুথ, ঝাঁপিয়ে পড়ুন। 2টো বুথে প্রতিটা ভোট। আপনারা এখন করেন কিনা জানি না। আমি তো গ্রাম পঞ্চায়েত মেম্বার ছিলাম, পঞ্চায়েত সমিতি প্রধান, উপপ্রধান ছিলাম, 2বার প্রধান ছিলাম, পঞ্চায়েত সমিতি মেম্বার ছিলাম, জেলা পরিষদ মেম্বার ছিলাম, এখন MLA। এখন আমি মাঝে মাঝে ভাবি আমরা তখন করতাম কি, পাড়াতে আমার বুথে আমি করতাম যে প্রতিটা লোকের খবর রাখতাম, এই লোকটা একটু টলমল করছে, সঙ্গে সঙ্গে তার ঘরে বডি ফেলে দিলাম। তাকে কিভাবে খুশি করে তার ভোটটা নিতে হবে একদম আমরা হাঁটুনসুল চেষ্টা করতাম। এবারে কিন্তু ওইটা করতে হবে, ওইভাবে ম্যান টু ম্যান রাজনীতি করতে হবে। তবেই পঞ্চায়েতে, এই বিধানসভাতে আপনারা 1 নম্বর হবেন। আপনাদের লড়াই সারা জেলায় 1 নম্বর হওয়ার জন্য। আর আল্লাডি পঞ্চায়েত, এখানে আছে 10টা বুথ, 7টাতে আমরা এগিয়ে আছি, 3টেতে পিছিয়ে আছি। আমরা 1275 ভোটে আমরা এগিয়ে আছি। দেন্দুয়া 9টা বুথ, 4টেতে আমরা এগিয়ে আছি, 5টাতে বিজেপি এগিয়ে আছে। আমরা 268 ভোটে হেরেছি। আমাদের হলো
জেমারি বুথ 12টার মধ্যে আমরা 4টেতে গিয়েছি, 8টাতে আমরা পিছিয়ে আছি। এটা আমরা 313 ভোটে পিছিয়ে আছি। আমাদের হলো রূপনারায়ণপুরে 20টা বুথ, 17টাতে টিএমসি এগিয়ে আছে, 3টেতে পিছিয়ে আছি, কিন্তু মাত্র 680 ভোটে আমরা এগিয়ে আছি। 5795 টিএমসি, 5115 হলো বিজেপি। একদম ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে বিজেপি। এখানকার রূপনারায়ণপুরের অঞ্চল সভাপতি কে আছে? ওই রূপনারায়ণপুরের অঞ্চল সভাপতি, আরে রূপনারায়ণপুর প্রধান কে আছেন? হ্যাঁ, আরে শুনুন, আমি আপনাদের সালানপুরের প্রত্যেকটি প্রধান আর অঞ্চল সভাপতিকে বলে যাচ্ছি, আপনাদের প্রত্যেকটা একটা করে অঞ্চল অফিস আছে তো? আছে, অঞ্চল অফিস আছে। প্রতি রবিবার অঞ্চল অফিসে বসবেন, প্রধান 2 ঘন্টা করে বসবেন। ওখানে বোর্ড লাগিয়ে দেবেন যে আমরা সকাল 9টা থেকে 11টা পর্যন্ত বসবো, যার যা অভিযোগ সেদিন বলবেন। আপনি অঞ্চল সভাপতি এবং আপনি প্রধান, সেদিন ওখানে 2-4 মেম্বার যদি যায় কোনো অসুবিধা নাই, পঞ্চায়েত সমিতি মেম্বার যদি যায় অসুবিধা নেই, যদি জেলা পরিষদের মেম্বার উপস্থিত থাকতে পারেন আরো ভালো হয়। ওখানে আপনারা বসে মানুষের কথা শুনে প্রথম কদিন খদ্দের কম হবে, তারপরে দেখবেন খদ্দের ঠেলায় একদম অস্থির, সবাই জেনে যাবে প্রধানকে ফ্রি পাবো, পার্টির লোক হিসেবে সবাই ছুটে যাবে। আর জলের ব্যবস্থা রাখবেন, গরমকাল আসছে তো, কি পারবেন তো? ঠিক আছে। রূপনারায়ণপুরে কিন্তু ভোট বাড়াতে হবে। আছড়াতে 8টা সিট, 5টা আমরা জিতেছি, 2টোতে আমরা হেরেছি, 530 ভোটে পিছিয়ে এগিয়ে আছি। জিতপুর 15টা সিট, 14টাতে আমরা জিতে আছি, 1টাতে পিছিয়ে আছি, 2019 ভোটে আমরা এগিয়ে আছি। আপনার কোল্লা অঞ্চল, এটাতে 8টা বুথের মধ্যে 8টাতে আমরা এগিয়ে আছি, 1056 ভোটে আমরা এগিয়ে আছি। এটাতে বিজেপি ভোট পেয়েছে 1986। এই ভোটটার অন্তত 80% আমাদের ফরে নিয়ে আসতে হবে, যেমন করবো। সামডিতে 7টার মধ্যে 6টাতে আমরা, 1টাতে ওরা আছে। এটা আমরা পেয়েছি 2174, ওরা 1754। এটা 416 ভোটে আমরা এগিয়ে আছি। তো সুতরাং এটাকে কিন্তু দেখতে হবে, ডিফারেন্সটা 416। আমাদের এটা ফুলবেড়িয়া, 6টা পঞ্চায়েতের মধ্যে, 6টা বুথের মধ্যে আমরা মাত্র 1টাতে এগিয়ে আছি, ওরা 5টাতে এগিয়েছে। ফুলবেড়িয়ার অঞ্চল সভাপতি কে? কি খবর, কি ব্যাপার, ওখানে কি অসুবিধা আছে? আরে আসানসোলের মেয়র এখানকার এমএলএ, আর এখানে 5টাতে বিজেপি এগিয়ে, মাত্র 119 ভোটে আমরা পিছিয়ে আছি। এটা কোনো সংখ্যা নয়। আমরা একদিন ভুললেই 119টা ভোট মেকআপ হবে। এটাতে আপনাদেরকে অন্তত 1000 ভোট প্লাস করতে হবে। কি পারবেন তো? কই অঞ্চল সভাপতি, কই হাত তুলুন। অঞ্চল সভাপতি কই? আরে অঞ্চল সভাপতি দূরে বসলে হবে? এছাড়া 6টা বুথের মধ্যে 2টোতে আমরা এগিয়ে, 4টেতে আমরা পিছিয়ে। এখানেও মাত্র 157 ভোটে পিছিয়ে আছি। এটা কোনো ব্যাপারই নয়, একদিন ভুললে এটা মেকআপ হবে। এছাড়া অঞ্চল সভাপতিকে, ভাই তুমি যেখানকার অঞ্চল সভাপতি সেটা হলো একটা বিখ্যাত জায়গা। প্রধানকে, আপনি প্রধান, আপনি সভাপতি। হ্যাঁ, বাপ ভাড়ারি বেটা পূজারি। হ্যাঁ ভাই, আপনার কিন্তু রেজাল্ট ভালো করতে হবে, কারণ বিধান যেটা বলে গেল, বিধানের কথার মধ্যে মায়া ভাব ছিল। মানে আপনারা সবাই বুঝছিলেন যে দাদা আজ যাই করুন এতটা কঠিন হতে পারবে না, কারণ দাদা আপনাদের, আমি জানি বিধানের সঙ্গে এখানকার প্রতিটা তৃণমূল কংগ্রেস কর্মীর ফ্যামিলি রিলেশন, ব্যক্তিগত সম্পর্ক, পারিবারিক সম্পর্ক। আমি আপনাকে বলে যাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশ আপনাদেরকে এবারেই সরিয়ে দেওয়ার কথা আছে। যারা এই রেজাল্ট খারাপ করেছে তাদেরকে এখনই সরিয়ে দেওয়ার কথা হয়েছে।
কিন্তু বিধান আমাকে বলেছে দাদা এটা আমাকে দেখতে দাও, বিধানসভাতে খারাপ হবে না। তো আপনাকে কিন্তু আমি বলে গেলাম যে আপনার কিন্তু ঘন্টা বেজে আছে দাদা, দুটো আপনি আপনি নিজেই অঞ্চল সভাপতি, নিজেই প্রধান, আর আপনি হেরে আছেন। নিজের ভোটে তো হারেননি, তাহলে কেন লোকসভার ভোটে হারলেন ভাই? হ্যাঁ বলুন বলুন, জোরে বলুন, হাসুন, মেকআপ হবে তো? আর রইল সলানপুর, সালানপুরে 4টেতে আমরা এগিয়ে আছি, 6টাতে আমরা পিছিয়ে আছি। এখানে টিএমসি 3078 ভোট আর বিজেপি 3418 ভোট, টোটাল আমরা 330 ভোটে পিছিয়ে আছি। মানে এগুলো কোনো ব্যাপারই না, কোনো সংখ্যাই নয়। আপনারা বলুন তো, আমরা সবাই তৃণমূল কংগ্রেস কর্মী করেন, তৃণমূল কংগ্রেসের করেন তো? জোরে বলুন, জোরে বলুন। হ্যাঁ, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন তো? শুধু বিধান নরেন্দ্র মোদী হররামসি ফ্যাক্টর নয়, এই নির্বাচনে ফ্যাক্টর হলো মমতা বন্দ্যোপাধ্যায়। দিদি আছে, আমরা আছি, দিদি নাই, আমরা নাই। তাই দিদিকে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার জন্য এবারে লড়াইটা হলো অল আউট লড়াই। মাঠে নামুন, মাঠে নেমে মানুষকে বোঝান। আপনারা যারা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কে আছেন? হ্যাঁ, উনি কই? আপনি আপনি শিবতরঞ্জনের? আচ্ছা, আপনাকেও থাকতে হবে। আর সহসভাপতি কে আছে? নেক্সট ম্যান মহিলা। আপনারা শুনুন মহিলারা, আপনাদেরকে একটা করে দিদির কাজের একটা লিস্ট, একটা লিফলেট এসছি কি অলরেডি এসছে? করতে দিয়েছেন? যদি করতে না দিয়েছেন কল্যাণের সঙ্গে কথা বলবেন, আমাদের কলকাতায় একটা প্রেসে ছাপা হচ্ছে, 2 দিনে দিয়ে দেবেন, টাকাটা দিয়ে দেবেন। তাহলে এই মহিলাদের এটা টাস্ক। হ্যালো, আপনারা শুনুন, আজকে জেলা অফিস থেকে আমি বলে দেবো, আমাদের যে আনা হয়েছে, আমাদের 20,000 করে আনা হয়ে গেছে অলরেডি, ওখান থেকে 1000 নিয়ে চলে আসুন। আরমানদা কাউকে পাঠিয়ে দুর্গাপুর জেলা থেকে 1000 নিয়ে চলে আসুন। এখন 1000 চলে নিয়ে এসে কাল থেকে কাজ শুরু করে দিন। ওখানে আপনাদের একজন মহিলা, আপনাদের এই এলাকার আমাদের ঝুমাদি, ঝুমা রায় আছেন, আমাদের এগুলো দেখেন। আপনাদের এই সালানপুরের চিত্তরঞ্জনের মহিলা, আমাদের কম্পিউটার সেকশনে চাকরি করেন। তো উনি থাকবেন, যে কেউ ভোলা কাউকে পাঠিয়ে দিও, 1000 নিয়ে চলে আসবে। কারণ আপাতত 1000 বাড়িতে যেতেও 2-3 দিন সময় লাগবে। তার ভিতরে বাকিগুলো আমি দেখছি, কথা বলে বিধানের সঙ্গে কত তাড়াতাড়ি পৌঁছে দেওয়া যায়। আপনারা মহিলা কাল থেকে নেমে পড়ুন, ডোর টু ডোর যান, তাড়াহুড়ো কিছু নেই, আপনাদের কাছে এখন অনেক সময়। হ্যাঁ, আর মহিলারা একমাত্র বাড়ির অন্দরমহল পর্যন্ত ঢুকে যেতে পারে। আপনারা বসবেন, বসে জল খাবেন। আপনি যদি দেখেন জলটা যদি খাচ্ছেন না, যদি আপনাকে ভোট দেবার হয়, তো দেখবেন জলের সঙ্গে দৌড়ে মিষ্টির চেষ্টা করবে, না পেলে অন্তত বাতাসা নিয়ে আসবে। তাহলে বুঝবেন আমাদের লোক, আমাদেরকে ভোট দেবে। এবং তাকে ভালো করে একটা খাতার সঙ্গে নিয়ে যাবেন, তাকে আমাদের লিফলেটটা দেবেন, তাতে আমাদের কি কি পরিষেবা আছে সেগুলো বুঝিয়ে দেবেন। আর উনি কোনগুলো পেয়েছেন, আর ওনার হয়তো কারো লক্ষ্মীর ভান্ডারে ভুল থাকতে পারে, বিধবা পেনশনে ভুল থাকতে পারে, সেগুলো নোট করে নেবেন। সেগুলো নোট করে আমাদের অঞ্চল সভাপতিকে দেবেন। অঞ্চল সভাপতি সেটা আরমানদার হাত দিয়ে বিধানকে পাঠিয়ে দেবেন। বিধান এগুলো কম্পিউটারাইজ করে রাখবে, যাতে ভোটের সময় ওই বাড়িতে আমরা আগেই এই পরিষেবাটা পৌঁছে দিতে পারি। আমার সাথে কালকে না পরশু আমাদের ইয়েতে বারাবণীতে মিটিং ছিল, বিধানের আমরা কথা খুব ভালো লেগেছে, মানে দাঁত কেটে গেছে একদম। বলে আমাদের সবাই বলছে এই বাড়িতে ঢোকো না, এই বাড়িতে ঢোকো না, এই বাড়িটা কিন্তু এরা কিন্তু বিজেপি করে। তো বিধান বললো না আমি ঢুকবো, ঢুকে গেল, ঢুকে যে এসে বলেছে যে আমার ঘর নেই। তো যাই হোক, তারপরে বিধান চেষ্টা চলতে করে তার ঘরটা করিয়ে দিয়েছে। অনেকেই বলেছে আমাদের দলের নেতারা যে ও বিজেপি করে, আপনি ঘর করিয়ে দিলেন। তারপরে বিধান ফল পেয়েছে, সেই মানুষটার কাজ করলে মানুষ কখনো, মানুষ তো আসলে পরিষেবা পায়নি। মানুষ কখনো আগে বামফ্রন্টের সময়ও এই টাকা আসতো, বামফ্রন্টের সময় এই লোক ছিল, এই অফিসাররা ছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে মানুষকে বুঝিয়ে দিয়েছে যে আমি ডু সামথিং, আমি কিছু করতে চাই। দিদি দেখেন না, যখনই কারো বিপদ হয় দিদি কি বলেন,
দিদি বলে ম্যাম হুঁ না, আমি আছি তো। প্রত্যেকটা জিনিসে দেখবেন শিক্ষকেরই হোক আর ছাত্রেরই হোক, কৃষকেরই হোক আর পুলিশেরই হোক, যার যখন অসুবিধা আছে তাকেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পাশে দাঁড়ান। আমার এক দাদা হলেন পুলিশের খুব বড় অফিসার। তো আমাকে একদিন বলছে, তুই তো অনেক বড় নেতা, তোর জন্মদিনে মমতা বন্দ্যোপাধ্যায় উইশ করে? তো আমি বললাম না, আমি তো ব্লক প্রেসিডেন্ট ছিলাম, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলাম, না আমার তো উইশ করেন না। আমাদেরকে উইশ করে, আমাদেরকে দিদিমণি উইশ করে আমাদের জন্মদিনে। তো এখন তো আমরা বিধায়ক পেয়েছি, প্রত্যেকের জন্মদিনে দিদির চিঠি আসে। তো দিদি এরকম মানুষ, কখনোই কেউ ভাবেনি একজন বিধায়ক তার জন্মদিনের কথা খেয়াল রেখে দিদি তাকে পাঠান। আর এর নাম দিদি। দিদি মানে শুধু দুটো শব্দের অক্ষর নয়, চারটে ইংরেজি শব্দ নয়, দিদি মানে সত্যিকারের দিদি। তাই এই দিদিকে এগিয়ে নিয়ে যাবার দায়িত্ব আমাদের সালানপুরে দিয়ে দিবে। আর একটা কথা, প্রধান উপপ্রধান যারা আমাদের নেতা নেত্রী, এমনকি বুথ স্তরের কর্মী, যিনি পোস্টার শোনেন, তাকেও বলবো যে দেখুন, মানুষ কিন্তু এই যে বিধান বলছিল না যে দিদি যা কাজ করেছে, যে আমাদের 294টা সিট পাওয়ার কথা, একদম ঠিক কথা। দিদি যা কাজ করেছেন, মানুষ তো উন্নয়ন হাতে নেড়ে দেখেছে, মানুষ উপভোগ করছে উন্নয়ন। আপনি বলুন না, আপনার রাস্তা নিয়ে এখন চিন্তা আছে? আর কাদার রাস্তা আছে, সালানপুরে খুঁজে পাবেন? হ্যাঁ, আপনি বলুন, আপনারা আজকে গোটা ইয়েতে জলের জন্য বিধান কোথাও থেকে কোথায় বিভিন্ন চেষ্টা করে বেড়াচ্ছে। বাড়িতে বাড়িতে পানীয় জল, নলবাহিত জল আজ হয়তো কিছু জায়গায় পৌঁছায়নি, কিন্তু 2026-এ নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন, প্রতিটা বাড়িতে বাড়িতে জলস্বপ্ন, তিনি জলকে পৌঁছে দেবেন। তো এই যে চিন্তাধারা, শুধুমাত্র বাংলার সাধারণ মানুষকে, তাকে যে দুধে ভাতে রাখার যে পরিকল্পনা আমাদের মা অন্নপূর্ণার, বাংলার নেত্রী, জননেত্রী, গণনেত্রী বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়, এটা আগে কখনো হয়নি, কেউ ভাবেননি। মানুষকে বোঝা যে ভেবেছে যে জল চলে আসবে দামোদর থেকে, কল খুললে হাতে জলে তুমি বাসনটা মাজবে, এটা কখনো হয়েছে? ভেবেছো? তুমি রাস্তায় বেরোবে, কাদা পাবে না, তোমাকে গোটা রাস্তা, তোমার রাস্তায় ল্যাম্পপোস্ট। আজকে বাংলার মায়েদের প্রত্যেককে সারা ভারতবর্ষে, সারা বাংলাকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সূত্রে জড়িয়ে দিয়েছেন, লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডার কে কত টাকা পেলেন বড় কথা নয়, আপনারা সবাই বাংলার লক্ষ্মী বলে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে সম্মানিত করেছেন। এই যে নারীর উত্তরণ, এই যে নারীর উন্নয়ন, এই যে নারীকে এগিয়ে নিয়ে যাওয়া, আপনারা জানেন তো আমার যে স্বাস্থ্যসাথী কার্ডটা আছে, সেটা কিন্তু নরেন চক্রবর্তীর নামে নয়, সেটা আমার স্ত্রী অনুভা চক্রবর্তী। তার মানে এখানেও দিদি মাতৃতান্ত্রিক সমাজকে যেভাবে এগিয়ে নিয়ে গেছেন, যেটা বাংলার ঐতিহ্য, যেটা বাংলার কৃষ্টি, সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত করেছেন। আপনারা বলুন, এখানে যারা পঞ্চায়েতের মেম্বার আছেন, কোনদিন বিধান অনেক দূরের কথা আত্মান্তা বলেছে বা ভোলা বলেছে, ভাই একটা ড্রেন করবি, ওই রহিমের বাড়ি থেকে শুরু করবি রমজানের বাড়ি পর্যন্ত, মাঝে ইব্রাহিমটা আমাদের দল করে না, তার বাড়ির ট্রেনটা নিবি না? এরকম কোন আমাদের দল থেকে ইনস্ট্রাকশন এসছে? আসেনি, কিন্তু সিপিএম এর আমলে আসলো। সিপিএম এর আমলে একটা বাংলার আবাস, একটা বাড়ির জন্য ইন্দিরা আবাস যোজনা তখন নাম ছিল, আমি প্রধান ছিলাম। ইন্দিরা আবাস যোজনার ঘর নিতে পায়ে সুতলাপ হয়ে যেত। আমি সবচেয়ে বেশি ভোটে যেতাম, পঞ্চায়েতের প্রধান ছিলাম। ওদের 300 ঘর আসতো, আমাকে 7টা দিত। 7টার ভিতরে আবার ওদের 4টে পঞ্চায়েত মেম্বার ছিল, তাদেরকে কত ওদিকে দুটো করে দেবে। আর আজকে ঘর কে কোথায় পাচ্ছে, দিদি একদম সামগ্রিক ভাবে কম্পিউটারাইজ করে বিডিও অফিস থেকে একদম প্রতিটা মানুষের ঘর হয়ে যাচ্ছে, 12 লক্ষ ঘর। এটা যারা বিজেপি করে তাদেরকে জিজ্ঞেস করবেন, তারা যখন ভোট চাইতে আসবেন না, তাদেরকে আপনারা বলবেন, খিরে ধরে বলবেন যে ভাই তোমরা তো ভালোই করছো, আমরাও রাজনীতি করি, তোমরাও রাজনীতি করো, তো তুমি বলো তো যে এই বাংলার আবাস যোজনা বিধান উপাধ্যায় ঘর হবে না আমাদের মন্ডলদার ঘর হবে? বিধান এই ঘর হবে সাধারণ গরিব মানুষের মাথায় ছাদ হবে। তো এটা কেন দিল্লি যে আটকে দিচ্ছ?
তোমরা যদি মানুষকে ভালোবাসো, বাংলার মানুষকে ভালোবাসো, গ্রাম বাংলার মানুষকে ভালোবাসো, কেন বাংলা আবাস যোজনার ঘর আটকে দিয়েছ? আটকে দিলেও পারবে না, কারণ দিদির সেই কথা কি, দিদি কি বলেছে, मैं हूं না। দিদি 12 লক্ষ মানুষের বাড়ির মাথা ছাদ, প্রথম কিস্তি কমপ্লিট করার পর সেকেন্ড কিস্তির টাকাও ঢুকে গেছে। আরেকটা কথা,